স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সকাল 11টার দিকে বৈঠক শুরু হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অংশ নিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের এ বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দর্শক, জাতীয় সংসদ ভবনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। শবনম, বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর এনসিপি কি প্রস্তাব দিয়েছে? আনোয়ার, আপনি যেটা বলছিলেন, সাধারণত রাষ্ট্র সংস্কারের পথ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির এই বৈঠক। এবং আপনি জানেন, এর আগে বিএনপি সহ আরও 6টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। তো আজকে সকাল 10:30টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং এনসিপির সদস্যরা 8 সদস্যের যে প্রতিনিধি দল, তারা জাতীয় সংসদ ভবনের এই স্থানে আসেন এবং তারা বৈঠক শুরু করেন। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের যিনি প্রধান সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি যেটা বলেছেন, আসলে এই যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের যে জুলাই অভ্যুত্থান এবং তাদের যে সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই বাংলাদেশে যাতে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে এবং যে প্রাতিষ্ঠানিক যেন গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ সেটি যেন প্রতিষ্ঠা পায়, সেজন্য তারা কাজ করবে। এবং জাতীয় যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণে তিনি জাতীয় সনদ তৈরির পক্ষেও তার মত দেন এবং তার এই মতের সাথে আসলে ঐকমত্য পোষণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি তার বক্তব্যে আমাদের যেটি জানিয়েছেন, আসলে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা সুপারিশমালা তাদের কাছে পাঠিয়েছে, সেগুলোর সাথে এনসিপি অধিকাংশের সাথে তারা একমত প্রকাশ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে তাদের কাছে হয়তো ভিন্ন মত বা আংশিক মত রয়েছে, তবে তারা ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা সেগুলোর পক্ষেই তাদের অবস্থান রয়েছে। এবং তিনি মূল যে জায়গায় ফোকাস করেছেন সেটা হলো বাংলাদেশে বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, যে সংবিধান রয়েছে, সেই সংবিধান দীর্ঘদিন ধরে এককেন্দ্রিক ছিল বলে নাহিদ ইসলাম গণমাধ্যমের কাছে তার বক্তব্য তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে সংবিধান, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা রয়েছে, সেগুলো রেখে, অটুট রেখেই আসলে যদি যে দলই ক্ষমতায় যাক, তারাই আসলে স্বৈরতন্ত্র এবং আবারও যে স্বৈরতান্ত্রিক ধারা শাসন ব্যবস্থা সেটা ফিরে আসতে বাধ্য থাকবে। তো সেই জন্যই তারা আসলে রাষ্ট্র কাঠামোর যে মৌলিক যে সংস্কার সেটা আসলে তারা দাবি করেছেন এবং তারা তাদের দাবির পক্ষে আজকে ঐকমত্য কমিশনের সাথে তাদের প্রস্তাবগুলো তুলে ধরবেন, তাদের মতামতগুলো জানাবেন। এবং তাদের সাথে পুরো বৈঠক শেষ হলে তারপর হয়তো আমরা তাদের পক্ষ থেকে আরও কি মতামত দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের কাছে, সেটা হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে এর মধ্যে শুধু একটি বিষয় তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এনসিপি যে প্রস্তাব ঐকমত্য কমিশনকে দিবে তার মধ্যে থাকবে তারা আসলে সংসদ প্রধান এবং দলীয় প্রধান যাতে একই ব্যক্তি না হয় সে বিষয়ে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরার কথা আমরা জানতে পেরেছি। এবং এছাড়া আরও কি মতামত তারা তুলে ধরবেন সেটা হয়তো বৈঠক শেষে তারা যখন গণমাধ্যমের সাথে কথা বলবেন তখন পুরো তথ্য আমরা আপনাদের কাছে জানাতে পারবো। আনোয়ার, শিউলি, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিউলি শবনম। চট্টগ্রামে বৃষ্টির মধ্যে রিকশাসহ ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া 6 মাস বয়সী শিশুর মরদেহ 14 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সকাল 10টায় নগরীর চাকতাই চামড়ার গুদাম এলাকার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, সকালে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। গতরাত 8টার দিকে চকবাজার থানার কাপাসগোলা ব্রিজের কাছে শিশু শেহরিজ নিখোঁজ হয়। তাকে নিয়ে তার মা ও নানি কালভার্টের পাশের গলি দিয়ে ব্যাটারি চালিত রিকশায় বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে রিকশাটি পাশের ড্রেনে পড়ে যায়।
দর্শক, চট্টগ্রামে 14 ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধারের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, গত কয়েক বছরে চট্টগ্রামে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জনগণ ও কর্তৃপক্ষ কি বলছে? আনোয়ার, আপনি জানেন নিশ্চয়ই আজকের যে ঘটনা সেটি তো এখনো পর্যন্ত শিশুটিকে পাওয়া গেছে, কিন্তু গত 3 বছর আগে চট্টগ্রামের মুরাদপুরে যে ব্যবসায়ী নিখোঁজের ঘটনা সেটি কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। গতকাল এর পর থেকে সাধারণ মানুষের যে ক্ষোভ আমরা দেখেছি, সাধারণ মানুষ বলছে আসলে এই শহরে যে মৃত্যুর ফাঁদ, এই যে খোলা ড্রেনগুলো যেগুলোতে নিরাপত্তা বেষ্টনী নেই, বিভিন্ন সময় জলাবদ্ধতার কাজের জন্য যে ড্রেনগুলোকে খোলা হয় এগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু তদারকি করা হয়নি এখন পর্যন্ত। এগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ আমরা দেখেছি এবং সংশ্লিষ্ট যারা আমরা তাদের সাথে কথা বলেছি। গতকাল ঘটনার সাথে সাথে কিন্তু চট্টগ্রামের সিটি মেয়র সাদাত হোসেন তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি বলেছেন প্রত্যেকটা ড্রেন এবং খালের মুখগুলো তারা দেখছেন এবং সেগুলো তদারকি আজকে থেকে তারা এগুলো জোরালো করছেন তদারকি, এবং কোনো ড্রেন এবং খালের মুখ যদি খোলা থাকে যে সেই এলাকায় সংশ্লিষ্ট যারা দায়িত্বে থাকবেন, যে ঠিকাদার বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে থাকবেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই তিনি বলেছেন। এখানে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন এটি যে শেহরিজ তার দাদার বাসা, এখানে কিন্তু তার মরদেহটি রাখা হয়েছে এবং দুপুর 1টা নামাজের পরে এই যে চামড়ার গুদামের যে মসজিদ সেখানে তার প্রথম জানাজা হবে এবং জানাজার পর বিকেল 3টার পরে তার দাদার গ্রামের বাড়ি যেখানে সোনামিয়া মসজিদ বাকলিয়ার, সে বাকলিয়াতে তার দ্বিতীয় জানাজার পরে সেখানে দাফন করার কথা রয়েছে। এবং আমরা একটু বলে রাখি সেটি হচ্ছে তার মা বাবার একমাত্র সন্তান, 6 মাস বয়সী মাত্র নতুন বিয়ের বয়সের প্রথম সন্তান তাদের প্রথম সন্তানের মৃত কিন্তু কেউ মেনে নিতে পারছেন না। এখানে আত্মীয় স্বজনরা সবাই কিন্তু শোকাহত, তারা কোনোভাবে এটি মেনে নিতে পারছেন না এবং দীর্ঘদিন ধরে চট্টগ্রামের যে ড্রেনগুলো এবং নালার যে মুখগুলো এবং খালের যে মুখগুলো সেগুলো অরক্ষিত থাকার কারণে আজকে কিন্তু ছোট বড় অনেকগুলো দুর্ঘটনায় কিন্তু ঘটছে। এগুলোর বিরুদ্ধে এগুলো আসলে দায়িত্বে কারা আছেন বা যারাই আছেন তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে না। এবং নগরীতে যেহেতু জলাবদ্ধতার একটি প্রকল্পের কাজ চলছে, এই প্রকল্পে যারা কাজ করছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন যেন প্রত্যেকটা মুখকে নিরাপদ করা হয় এবং মানুষের যে চলাফেরা শহরে সেটি যেন নিরাপদ করা হয়। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখেছি অনেক সময় পানি যখন উঠে তখন কিন্তু রাস্তার সাথে নালা এবং যে খালের মুখগুলো সেগুলো কিন্তু বোঝার কোনো সুযোগ থাকে না, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো আনোয়ার, এ ছিল আমার কাছে আজকে এখানকার তথ্য। রুনা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি। বাগেরহাটের কচুয়ায় সূর্যমুখী ফুল চাষে সফলতা পেয়েছেন নারীরা। কৃষি বিভাগ বলছে ওই উপজেলায় পুরুষদের পাশাপাশি নারীরাও সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। উদ্যোক্তাদের সূর্যমুখীর উন্নত বীজ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই দৃশ্য বাগেরহাটের কচুয়া উপজেলার শানপুকুরিয়া গ্রামের। বিস্তীর্ণ মাঠ জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে সূর্যমুখী ফুল। ভোরের আলো ফুটতেই নারীরা ছুটে চলে সূর্যমুখীর ক্ষেতে। সবাই সূর্যমুখীর চাষ করেছি, খুব সুন্দর হয়েছে। মনে হয় এবার আমরা সূর্যমুখী ফুল দিয়ে লাভবান হতে পারবো। 3 মাস আগে আমরা বীজ রোপণ করছি, এখন আমরা এই তেল সংগ্রহ করার জন্য এই ফুলটা সংগ্রহ করতেছি। খালি চাষটা করে গেলে পুরুষরা, আর বীজ থেকে সর্বোচ্চ যা সবকিছুই মহিলারা করি। উপজেলার 85 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন এই নারী উদ্যোক্তারা। পুরুষদের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করতে সূর্যমুখীর হলুদ ফুলের স্বপ্ন বুনছেন তারা। এসব নারীদের হাত ধরে শানপুকুরিয়া গ্রাম এখন সূর্যমুখীর গ্রাম নামে পরিচিতি পেয়েছে। আমরা এই শানপুকুরিয়া গ্রামটাকে সূর্যমুখী বিলেজ হিসেবে আমরা ঘোষণা করেছি এবং এখানে 70 থেকে 80 জন পরিবার এই সূর্যমুখী চাষের সঙ্গে সরাসরি রিলেটেড আছে। সূর্যমুখী ফুল চাষে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ বিতরণ ও পরামর্শ দিয়ে তাদের পাশে আছে স্থানীয় কৃষি বিভাগ। আইসান 33, RDS এবং বাড়ি সূর্যমুখী 3, এই সাধারণত এই 3টা জাতেরই সূর্যমুখী চাষ হয়েছে। শানপুকুরিয়া গ্রামের এই সাফল্য সারা দেশের নারীদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছে কৃষি বিভাগ। দীপ্ত, বার্তাকক্ষ। জমকালো আয়োজনে শেষ হলো ইস্পাহানি মির্জাপুর বাংলা বিদের 6ষ্ঠ বর্ষ।
নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশজুড়ে 9টি অঞ্চলের বাছাই পরীক্ষা এবং 19টি স্টুডিও পর্বের প্রতিযোগিতার মাধ্যমে লক্ষাধিক শিক্ষার্থী থেকে নেওয়া হয় শীর্ষ 6 প্রতিযোগীকে। এবছর চট্টগ্রামের অভিষেক দাস প্রথম, ঢাকার রিফা তাসনিয়া দ্বিতীয় আর তৃতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রামের রোশনি তুলতুল চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানি লিমিটেডের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। আন্তর্জাতিক অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 64 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের অধিকাংশই গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা। গাজার রাফা শহরের কাছে 2টি এলাকায় ইসরায়েলি বাহিনী ঘাঁটি গেড়েছে। ওই ঘাঁটি থেকেই হামলা পরিচালনা করছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েল যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এদিকে গাজার শিশুসহ লাখো মানুষ ক্ষুধার সাথে লড়াই করছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। এভারটনের ঘরে মাঠে আতিথ্য নেবে তারা। ম্যাচ শুরু হবে রাত 8টায়। চলতি মৌসুমে ছন্দহীন সিটিজেনদের এবারের মৌসুমে প্রিমিয়ার লিগ জেতার স্বপ্ন শেষ হয়েছে আগেই। এখন আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। লিগে 32 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে তারা। সমান ম্যাচে 57 পয়েন্ট নিয়ে সিটির উপরে আছে নটিংহাম ফরেস্ট। এভারটনের বিপক্ষে প্রথম লেগে 1-1 গোলে ড্র করেছে গার্দিওলার শিষ্যরা। আরেক ম্যাচে রাত 10:30টায় নিউক্যাসেলের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।